জেন্ডার অ্যাফার্মেটিভ যে প্রসেসটা আছে বা মানে ওই যে আর কি যারা ছেলে থেকে মেয়ে হতে চায় বা মেয়ে থেকে ছেলে হতে চায়, এই জায়গাটা যদি আমাদের একটু এডুকেট করেন, বিকজ আমরা কিন্তু পুরোটাই বাইরে থেকে দেখি, পুরোটাই বাইরে থেকে শুনি। আমাদের বেসিক্যালি কিন্তু আমরা সাধারণ যারা সাধারণ জীবনযাপন করি তাদের এই নলেজটা কিন্তু নেই। আপনি যদি একটু বলেন। জেন্ডার অ্যাফার্মেটিভ সার্জারি স্পেশালি যারা ট্রান্সজেন্ডার মানুষরা, তাদের শরীরটাকে নিয়ে সমস্যা হয়। আত্মা তো কেউ চেঞ্জ করতে পারবে না, মানসিক মনন এগুলো চেঞ্জ করা যাবে না, আমি আমার শরীরটাকে চেঞ্জ করতে পারি। তো আমরা জানি নালসা 2014-তে নালসা একটা আমরা জাজমেন্ট পেয়েছিলাম সুপ্রিম কোর্ট থেকে, যেখানে আমাদেরকে রেকগনাইজেশন দেওয়া হয়েছিল। এবং তারপরে 2019-এ একটা ট্রান্সজেন্ডার অ্যাক্ট আসে, তো সেই অ্যাক্টের মাধ্যমেও আমরা অনেক কিছু অধিকার পাই। এবার জেন্ডার অ্যাফার্মেটিভ প্রসেসের জন্য আমাদের কিছু মেডিকেল বিষয়ের মধ্য দিয়ে যেতে হয়। প্রথমে যেটা করতে হয়, একটা জেন্ডার একটা সাইকোলজিস্ট একজন সার্টিফিকেট দেন, যে একটু তিনি 2-4টে সেশন করে বোঝেন যে তার মানসিক পরিস্থিতি কতটা, তিনি এখন এই প্রসেসে যাওয়ার উপযুক্ত আছেন কিনা মানসিকভাবে। তো সেটা একটা এই টার্মগুলো শব্দগুলোর অনেক একটা মজার একটা ইতিহাস আছে। প্রথমে ওটা জেন্ডার ডিসঅর্ডার কথাটা থাকে, ডিসঅর্ডার মানে রোগ। তারপরে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে ওটাকে বাদ দেওয়া হয় যে মানসিক এটা কোনো রোগই নয়, এটা নর্মাল। তো তারপরে ওই জায়গাটা ডিসঅর্ডার চলে আসে, ডিসফোরিয়ায় কনভার্ট হয় ডিসঅর্ডার থেকে। ডিসফোরিয়া মানে হচ্ছে অস্বস্তি। কিন্তু এখন আবার রিসেন্টলি ইনকগনিয়াস বলে একটা ভাষা আসে, যে ওটাও ঠিক না। তো এই যে ভাষাগুলো পরিবর্তন মানে কোথাও এটা সমাজের মানুষগুলোকেও বুঝতে হবে, যারা বেশিরভাগ মানুষই বোঝেন যে এটা একটা মানসিক রোগ। একটা মেয়ে কেন ছেলেদের মতন করছে, এটা কোনো রোগ না। যেখানে মানে ওয়ার্ল্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, বাংলাদেশে একজন বলছেন যে হিজড়া ট্রান্সজেন্ডার একটা খুব কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। ব্যাপারগুলো ব্যাপারগুলো ওনারা জানেন না, কারণ বাংলাদেশ এখন অনেক পিছিয়ে আছে। না, কিন্তু ভারতবাসী হিসাবে মানে আমরা বলছি যে বাংলাদেশকে দেখলে এখন ভাবি না আমরা একটু ভালো জায়গায় আছি, মানে জায়গায় আছি। তারপর ওই একটা সার্টিফিকেট পাওয়ার পরে এবার বিভিন্ন রকম আমাদের যেমন এন্ডোক্রাইনোলজিস্টকে এই করতে হয়, উনি হরমোন থেরাপি চালু করেন, হরমোনের মধ্যে দিয়ে যান। তারপরে পরপর সার্জারিগুলো আছে, যে যেমন সার্জারিগুলো যেমন ডক্টর সাজেস্ট করেন তেমন প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া আর কি। তো যে তার মধ্যে শারীরিক আমাদের অনেক রকম পরিবর্তন আসে, মেল টু ফিমেল যারা হচ্ছে, ফিমেল টু মেল যারা হচ্ছে। যেমন আমি যদি ট্রান্সম্যানদের কথা বলি, তাদের বডি স্মেল চেঞ্জ হওয়া, হেয়ার বিয়ার্ড আসা, তারপরে ইভেন হাইটও আমাদের এনহেন্স হয়। আরও বাকি অনেক চেঞ্জেসগুলো আসে, যেগুলো ধীরে ধীরে একটা মেল অ্যাপিয়ারেন্স আসে এবং মেলের কাছাকাছি যায়। তো এটা হচ্ছে একটা যে পছন্দের শরীর পাওয়া, এটাই হচ্ছে আমাদের কাছে অনেক। এইটা হচ্ছে ছোটো করে একটা প্রসেস আর কি। আচ্ছা, আমার কিন্তু প্রচুর বাংলাদেশি ভিউয়ার্স আছেন যারা দেখেন, আমি মানে তাদেরকে মানে আচ্ছা আমি এই প্রশ্নটা আমার মাথায় আসছে, আমি সেই ওই যেখান থেকে আপনি কথাটা এলো আর কি, যে বেসিক্যালি হিজড়ে আর এই ট্রান্সম্যান বা ট্রান্সওমেন এর পার্থক্যটা কোথায়? আমরা কিন্তু এই জায়গাটা জানি না, আমরা কোথাও কিন্তু গুলিয়ে ফেলি, আমার মনে হয় এটা আমিও হয়তো গুলিয়েছি কখনো বা এখনও বলে। আপনি যদি একটু এই ব্যাপারে এডুকেট করেন আমাদেরকে। প্রথমে বুঝতে হবে মানুষ, হিজড়া শব্দটা হচ্ছে, হিজড়া একটা প্রফেশন বা একটা কাস্টমস বা একটা কালচার। একটা প্রফেশনে ওই যে কেউ যেতে পারে। যেমন আপনি একটা ডাক্তার মেল হতে পারে, ফিমেল হতে পারে, যে কেউ হতে পারে। তো সেখানে ডাক্তার বলে তো তাকে আপনি ওই মেল ফিমেলের সঙ্গে গুলিয়ে ফেলবেন না, এটা গুলিয়ে ফেলছে মানুষ। হিজড়া একটা প্রফেশন, আমি যদি প্রফেশন বা কাস্টমস ধরি। আর ট্রান্সজেন্ডার হচ্ছে একটা জেন্ডার আইডেন্টিটি, যেমন মেল ফিমেল আসছে তার সেরকম ট্রান্সজেন্ডারও আসছে, ওটা জেন্ডার আইডেন্টিটি, ওটা টোটালি আলাদা। এবার ট্রান্সজেন্ডার একটা আমব্রেলা টার্ম, তার মধ্যে ট্রান্সম্যান, ট্রান্সওম্যান, নন বাইনারি এবং হিজড়া যারা, তারা প্রত্যেকেই ট্রান্সওম্যান। ওকে, কিন্তু প্রত্যেক ট্রান্সওম্যান হিজড়া নয়, এটা ভাবলে হবে না। প্রত্যেক ছেলে কিন্তু ডাক্তার হয় না, প্রত্যেক ছেলে কিন্তু ইঞ্জিনিয়ার হয় না, সেরকম প্রত্যেক ট্রান্স পার্সন কিন্তু হিজড়া হয় না। কেননা হিজড়া তার চয়েস, সে ওই কাস্টমসে যাবে। কেউ ধরুন হিন্দু ধর্ম নিচ্ছে, কেউ রামকৃষ্ণদেবকে ভজছে, কেউ রাম ঠাকুরকে ভজছে, সেটা তার ইচ্ছা।
হিজড়া যদি কাস্টমস ধরি, কেউ যদি ওই কাস্টমসকে ফলো করতে চায়, সে যেতেই পারে সেই কাস্টমসে, সে ওই প্রফেশনে যেতেই পারে। তার মানে এই না যে ওখানে যারা যাচ্ছে তারা সবাই সব ট্রান্সজেন্ডার মানেই হিজড়া। অনেক ট্রান্সজেন্ডার আছেন যারা প্রিন্সিপাল আছেন, ডাক্তার আছেন, বড় বড় পোস্টে আছেন, এখন সেন্ট্রাল মিনিস্ট্রিতে চাকরি করছেন, অনেক আছে এরকম যারা ট্রান্সজেন্ডার ব্যক্তি। বেসিক্যালি হিজড়া একটা প্রফেশন বা কাস্টমসও বলতেই হবে আপনার, ওদের একটা রিচুয়ালস আলাদা আছে, যেটার সঙ্গে বলছি যে মানে যারা আমরা ট্রান্সের মধ্যে যারা আমরা এই প্রফেশনে নেই, যারা ট্রান্সম্যান বা ট্রান্সওম্যান, তারাও কিন্তু আমরা জানি না, অনেক বিষয় জানি না, যেমন আপনি জানেন না, আমরাও ঠিক জানি না, কিন্তু আমাদের দাগিয়ে দেওয়া হচ্ছে হিজড়া বলে। হিজড়া বলতে স্পেশালি আমি যতটা আমার মেডিকেল প্রফেশনে আমি মানুষ না গুলিয়ে ফেলেন, ইন্টারসেক্স ব্যক্তির সাথে হিজড়াটাকে গুলিয়ে ফেলেন, মানে ইন্টারসেক্স ব্যক্তি মানেই হিজড়া। এবং আমাদের মধ্যেও, আমি বাইরের শুধু বলবো না, ভেতরেও অনেক সেন্সিটাইজেশন দরকার আছে, অ্যাওয়ারনেস। কেননা অল্প বয়সে বাড়ির থেকে বিতাড়িত হয়, তারা পড়াশুনো করতে পারেন না, তারা জানতে পারেন না যে তাদের মধ্যেও একটা, এই যে আমরা যখন বড় হই না, একটা রুট ঢুকে গেছে, যে তারাও কোথাও গুলিয়ে ফেলেন, যার জন্য অনেক অনেক হিজড়া মানুষজন ভুলভাল বার্তা সোশ্যাল মিডিয়ায় দেয়। যে কিছুদিন আগে বাংলাদেশের একজন ভিডিও, উনি বলছে আমরা ওখানে প্রচণ্ড রকম মৌলবাদী একটা অ্যাটাক হয় ট্রান্সজেন্ডার মানে এলজিবিটিকিউ কমিউনিটির ওপর। ওরা এলজিবিটিকিউ ওরা বোঝে না, ওরা সমকামী আর মেনলি হচ্ছে হিজড়া ব্যাপারটাই, ট্রান্সজেন্ডার ব্যাপারটাকে ধরেছে, মারো দেশ থেকে তারাও, এরকম একটা বাজে ধরনের একটা ওদের চলছে। তো একজন হিজড়া ব্যক্তি এতটাই ওদের লাইফ থ্রেট, ওরা এতটাই ভয় পেয়ে গেছে, ওরা বাধ্য হয়ে বলছে আমরা ট্রান্সজেন্ডার নই, আমরা হিজড়া। যখন একটা হিজড়া প্রফেশনের মানুষ এরকম কথা বলছে, তাহলে মেসেজটা কী যাচ্ছে? একটা ভুল মেসেজ যাচ্ছে। সে কিন্তু তার জীবন বাঁচানোর তাগিদে সেই কথাটা বলছে, ভাই আমি এটা নয়, কিন্তু বিষয়টা এটা একদমই নয়। হিজড়া মানে ইন্টারসেক্স নয়, ইন্টারসেক্স মানে না ছেলে না মেয়ে, এরকম একটা ধরনের কনসেপ্ট থাকে তো, যার মধ্যে হয় বা বোথ জেনিটাল প্রেজেন্ট থাকছে। ইন্টারসেক্স মানুষটাই আলাদা, ও তারা হিজড়া নয়, দাগিয়ে দেওয়া হচ্ছে। এগুলো মানে আগে ধীরে ধীরে আমাদের মনে হয় সোসাইটিকে এগুলো বুঝতে হবে। আচ্ছা, ওই যে প্রশ্নটা আমি করছিলাম আর কি, জেন্ডার অ্যাফার্মেটিভ প্রসেসের পরে যখন পুরো প্রসেসটা হয়ে গেল, তারপর আপনাদের কীরকম কি একটা শারীরিক মানসিক যুদ্ধ কি তখনও থাকে, নাকি যুদ্ধটা তখন অনেকটা আপনারা কাটিয়ে বেরিয়ে আসতে পারেন? বলতে পারেন 95% যুদ্ধ শেষ হয়ে যায়। ওকে, মানে কেননা প্রথমে যে প্রশ্নটা করলেন, লড়াইটা আমার ভেতরে, যখন আমার ভেতরের লড়াইটা আমি জিতে যাই, আমি তখন আমি একটা আমার স্ট্যান্ডটা একটা স্ট্রং হয়ে যায়, তখন আমি সবাইকে ফেস করতে পারি। সমস্ত হয়ে গেল, জেন্ডার অ্যাফার্মেটিভ প্রসেসটা কমপ্লিট হলো, আপনি আপনার যুদ্ধটা জয় করলেন। তারপরে যদি আপনি মনে করেন আপনার অপোজিট সেক্সের সাথে, মানে সে ছেলে হোক বা মেয়ে হোক, সে তার অপোজিট জেন্ডারকে সেইভাবে সেক্সুয়ালি স্যাটিসফাই করতে পারে, বা সে কি স্যাটিসফাইড হয়? এই যে প্রশ্নটা করলেন, আমি প্রশ্নটা ঘুরিয়ে দিচ্ছি। আমি একটা ছেলে বা মেয়েকে জিজ্ঞাসা করছি, তুমি একটা ছেলেকে বললো তুমি কি তোমার পার্টনারকে সেক্সুয়ালি স্যাটিসফাইড করতে পারো? মেয়েকেও জিজ্ঞেস করছি, সেও কিন্তু বলতে পারবে না। কেননা তার উল্টো দিকে যে আসছে, সে মানুষটা তাকে কিভাবে নিচ্ছে, অ্যাকসেপ্ট করছে। কেননা হয়তো সেক্সুয়ালি তার যে পারফরমেন্স, একটা ছেলেকে আমি উদাহরণ দিই, যে কোনো মেয়ে হয়তো 100% স্যাটিসফাইড হলো, কোনো মেয়ের কাছে গেল সে হয়তো 20% হলো না। এটা কিন্তু ভ্যারি করে, ফলে কেউই বলতে পারবে না আমি কাউকে স্যাটিসফাইড করতে পারছি কিনা, যদিও আমাদের কনফিডেন্সটা থাকা উচিত যে আমরা স্যাটিসফাইড করতে পারছি। আর একটা প্রশ্ন আসছে, যেটা হচ্ছে একটা ভালোবাসার সম্পর্ক, মানে দুটো মানুষ যখন প্রেমে আসে, একসঙ্গে সংসার করে বা সেক্সুয়ালি যায়, আমি সেইভাবে দেখছি, পয়সা দিয়ে আদান প্রদান সেক্সের মধ্যে যাচ্ছি না আমি। এবার সেখানে যখন সে একটা ভালোবেসে যখন একটা মানুষের হাত ধরছে, তার যে সেন্সেশন হবে, একটা অপরিচিত লোক, অপছন্দের লোক যদি তাকে পুরো জড়িয়ে ধরে, জাপটে ধরে, তার সেই ফিলিংসটা হবে না। তো আমার মনে হয় সেক্সুয়াল ব্যাপারটা অনেক ব্রড, মানে এইভাবে ডিফাইন করা যায় না যে কে কাকে কীভাবে স্যাটিসফাইড করতে পারবে। আপনার সাথে কথা বলতে বলতে একটা অর্গানাইজেশনের নাম আমি শুনলাম, তো ওই অর্গানাইজেশন সম্পর্কে যদি আমাকে একটু বলেন, মানে একটু ডিটেলসে যদি বলেন। অর্গানাইজেশনের নাম হচ্ছে টিসার। টিসার এটা আমি একজন ফাউন্ডার মেম্বার। আচ্ছা, 2020 সালে আমরা যখন প্রথম কোভিড চালু হয়, তখন দেখি মানে কমিউনিটির খুব অবস্থা খারাপ ছিল।
সেই সময়টা আমরা কিছু মাস্কুলিন পার্সন, ট্রান্সম্যান যেটা বেশিরভাগ জানে মানুষ, যারা ফিমেল টু মেল, মেল টু ফিমেল জানে, ফিমেল টু মেল যারা, তো আমরা কিছু ভাইরা মিলে প্রথম কিছু কমিউনিটিকে সাহায্য করার চেষ্টা করেছি। তখন আমাদের মাথায় ছিল না যে কোনো রকম অর্গানাইজেশন করব বা কিছু, একটা কালেকটিভ ওয়েতে আমরা বিভিন্ন জায়গা থেকে রেশন কালেক্ট করি, কমিউনিটির মধ্যে ডিস্ট্রিবিউট করি, তারপরে কোথায় ফ্রি ভ্যাকসিনেশন হচ্ছে সেইগুলো চেষ্টা করি। এবং যেটা সবচেয়ে বড় বিশাল কাজ হয়েছে সে সময়, ওগুলো করতে গিয়ে দেখেছি আমরা প্রচুর আমাদের কাছে ফোন আসতো তখন ট্রান্স ব্রাদার যে যারা ফ্যামিলি থেকে প্রচুর রকম হ্যারাসমেন্ট হচ্ছে, কারণ অনেকে তখন চাকরি চলে গেছে, ফ্যামিলিতে ফিরতে বাধ্য হয়েছে, অনেকে সুইসাইডও করে নিয়েছে ফ্যামিলির প্রেশার না নিতে পেরে। তখন একটা ইমোশনাল সাপোর্ট আমাদের মনে হলো যে এটা খুব দরকার, একটা ইমোশনাল সাপোর্ট, কারণ একটা মানুষকে যদি আমি সুইসাইডের হাত থেকে বাঁচাতে পারি সেটাই আমাদের কাছে অ্যাচিভমেন্ট। রেশন এগুলো যা দিচ্ছি, তো ওই কাজগুলো করতে শুরু করি। এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিছু আমাদের ফাইন্যান্সিয়ালি হেল্প করেছিল, সেই হেল্পগুলো এনে দেওয়া। তো এইগুলো কাজগুলো করতে করতে তারপরে মনে হয় সবাই মিলে এক জায়গায় একত্রিত হই, গল্প করি, একটু বুস্ট আপ করি। কারণ সবাই তো যারা বেশিরভাগ গ্রামে গঞ্জে, তারা ভাবে আমি একা। এবার সে যখন দেখে যে 5টা দাদার সঙ্গে এসে কথা বলছে, সেও মেন্টালি বুস্ট আপ হয়। তো ওখান থেকে আমরা ওই ছোটো ছোটো দেখা করা এই করা, তখন আমরা ভাবি চলো সবাই মিলে একটা অর্গানাইজ হয়েতে একটা সংগঠনের একটা নাম চুজ করি, যার নাম টিসে। তো তারপরে আমরা বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে যাই। এটা কোথায় আপনাদের অর্গানাইজেশন? এটা আমাদের হচ্ছে দমদমে, নর্থ 24 পরগনা। আর আমরা রেজিস্ট্রেশন করেছি, রিসেন্টলি রেজিস্ট্রেশন করেছি, কারণ আমরা কাজ করতে গিয়ে বুঝেছি যে উইদাউট রেজিস্ট্রেশন মানে আমরা অনেক কিছু করতে পারছি না। আপনাদের সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করতে চাইলে আমাদের ফোন নাম্বার, মেল আইডি সবই দেওয়া আছে। ফোন নাম্বার, মেল আইডিতে ওনারা কথা বলতে পারে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আর এমনিতেও যেহেতু আমাদের এখন ফেসবুক, সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ, আমাদের ইনস্টাগ্রাম আছে, ওখান থেকেও অনেকে দেখে যোগাযোগ করে। এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন খবরগুলো যখন আমাদের কাছে থাকে, আমাদের বিভিন্ন গ্রুপের মাধ্যমে, আমরা ফেসবুকের মাধ্যমে দিই। এবং যেটা হয় যে অনেকে হয়তো একটা বায়োডাটা কীভাবে লিখতে হবে বুঝতে পারছে না, বা যেমন টাটাতে গত বছরই টাটাতে আমাদের অর্গানাইজেশন থেকে আমরা পাঠিয়েছিলাম অনেকের, তার মধ্যে 5 জন চাকরি পেয়েছে। মানে আমার মনে আছে, আমি ওই যারা ফাইনাল গ্রুপে ছিল তাদেরকে নিয়ে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিলাম। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন হয়েছে আমি তাদেরকে ওখানে পড়াশুনো করাতে হয়েছে, যে তারা বলছে দাদা কী প্রশ্ন করতে পারে ইন্টারভিউ, কী ধরনের প্রশ্ন হতে পারে। তো আমি ওখানকার এইচআরের সাথে কথা বলতাম যে আপনারা কী ধরনের করতে পারেন, যদি একটু আমাদেরকে হিন্ট দেন, সেটার ওপর করে আমি ওদেরকে পড়াশুনো পর্যন্ত করেছি। মানে এই ধরনের কাজগুলো আমরা আপাতত করছি আর কি। আর ভবিষ্যতে যে আপনি বললেন এখনও প্রচুর কাজ বাকি আছে। প্রথমত সোসাইটিতে অ্যাডভোকেসি করা, সেন্সিটাইজেশন করা, তার আগে হচ্ছে আমার কমিউনিটির ভাই বোনেদেরকে জানানো, শিক্ষিত করা। কারণ তোমার হয়ে আমি কতদিন লড়বো, আমি একটা মানুষ, বা আমরা 5 জন মিলে কজনের জন্য লড়তে পারি। তুমি নিজে ইন্ডিপেন্ডেন্ট হও, তুমি নিজের লড়াইটা লড়ো, এবং তুমি আরও 2 ভাইকে সেই লড়াইয়ের ক্ষমতাটা দাও। তো সেটাই হচ্ছে আমাদের মেন এম, এবং আমরা সেই দিকে এগাচ্ছি আর কি আস্তে আস্তে। এরকমও আছে যে বাড়ি থেকে বেরোলো 8, 10, 12 ঘন্টা সে ইউরিন হোল্ড করে রাখে, সে যাচ্ছে না। এবং যখন যাবে, কোথায় যাবে, দুটোই তো মেল ফিমেল, তাই না? এবার যারা হয়তো অতটা ভিজিবল না, তারা মেলে চলে গেল, হ্যাঁ, বেশিরভাগই হোল্ড করছে। সেখান থেকে কিডনি প্রবলেম হচ্ছে, বা শারীরিকভাবে অনেক রকম সমস্যা হয়। অনেকে আবার বাইন্ডার ইউজ করার জন্য অনেক রকম সমস্যা শারীরিকভাবে আসে। মানে এই সমস্যাগুলো তো আছে, মানে বিভিন্ন রকম সমস্যা আছে। মানে কোন দিকে হাইলাইট করবেন, মানে সোসাইটি বলুন, তারপর আইনের দিক থেকে প্রচুর, আমাদের আইনের দিক থেকেও প্রচুর হ্যারাসমেন্ট হতে হয়। মানে কি বলবো, মানে বললে পারে হয়ে যাবে। যদি দেখে একটা মেয়ে ছেলেদের মতন বাইক নিয়ে যাচ্ছে, তখনই পুলিশে একটা হ্যারাসমেন্ট শুরু হয়ে যায়। হ্যাঁ, যদি পেছনে একটা গার্লফ্রেন্ড রইল, মানে আমি নিজে ফেস করেছি এই ধরনের। মানে এরকম হয় যে আমার বাড়িতে রাত্রেবেলা হঠাৎ করে একদিন পুলিশ চলে এসছে, রাত্রি 10টার সময় পুলিশ এসছে কি না, আমি কাকে কিডন্যাপ করেছি। হ্যাঁ, তো আমার মা, ভাই, আমি তখন ওখানে থাকতাম না, আমি অন্য জায়গায় থাকতাম। আমাকে ভাই ফোন করেছে, আমার বয়সে ছোটো, ফোন করে বলছে যে তোর জন্য কি আমাদের আর সম্মান থাকবে না, বাড়িতে পুলিশ আসছে। তখন কিন্তু আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি আলাদা ফ্ল্যাটে থাকছি, কিন্তু আমার মা ভাই আমাকে কিন্তু আমার পয়সা দিয়ে তারা চলছে, কিন্তু আমাকে আবার ফোন করে বলছে। তখন আমি বললাম কী হয়েছে, বলছে এরা হয়েছে, এরকম পুলিশ বাড়িতে এসছে, তুই কোন মেয়েকে করেছিস, কিডন্যাপ করেছিস, না।
তা আমি বলি, আচ্ছা ঠিক আছে, আমি পুলিশ স্টেশনে গিয়ে দেখা করবো। সকালবেলা আমি যাইনি, কারণ আমি একজন লয়ারের সাথে কথা বললাম, তুমি যেও না। আমার গার্লফ্রেন্ড যে ছিল, মানে আমার ওয়াইফ, সে গেল। গিয়ে এখন বললো যে কী হয়েছে ঘটনাটা, আপনারা রাত্রেবেলা গেছেন। তখন তারা বলছে তাদের কাছে শিলিগুড়ি থেকে কোনো বাবা মা এসে রিপোর্ট করেছে যে এরকম ছোটো চুল বাইক চালায় কোনো মেয়ে, তার ফেসবুকে তার পরিচয় হচ্ছে, সে তাকে নিয়ে এসছে। তো তখন মনে হলো যে আমরা খবর নিয়ে দেখলাম উনিই আছে এলাকায়। মানে ভাবুন, কিন্তু এটা ভুল, এটা অন্য আরেকজন সে তা ভুল করে আমার বাড়িতে গেছে। আর যে মেয়েটা, সে মেয়েটা 18 বছর বয়স হয়ে গেছে। তোমার বাবা মা যতই করুক, তুমি কারোর বাড়িতে এরকম রাত্রেবেলা পুলিশ নিয়ে, একটা ভ্যান, 2-3টে ভ্যান নিয়ে এত লোক, তার বাবা মা গিয়ে চিৎকার চেঁচামেচি করছে আমার বাড়িতে, চেনেই না জানেই না আমাকে কেমন দেখতে। তো আমার গার্লফ্রেন্ড বললো যে হ্যাঁ, যে আপনারা কি এটা করতে পারেন, এটা তো মানহানির মামলা হবে। আপনারা যে একটা বাড়িতে পুলিশ নিয়ে গেলেন, তাহলে আপনারা সিভিল ড্রেসে গিয়ে ইন্সপেকশন করতেন, ছবিটা মেলাতেন, তাদের কাছে ছবি যেতেন, আপনাদের অনেক প্রসেস আছে না। আপনারা যদি নাগরিক হয়ে হেল্প না করেন, তখন গলাটা অন্যরকম। কিন্তু আমার বাড়িতে তো হ্যারাস হলো, আমি তো আমার বাড়ির থেকে 12টার সময় ওই হ্যারাসমেন্টটা তো সহ্য করতে হলো, যেখানে বয়স্ক মাকে তো সহ্য করতে আমি একটা ছেলে, একটা আমার দমদম চত্বরে একটা ছেলে তুলে নিয়ে, কার কোনো মেয়েকে তুলে নিচ্ছে, যে কোনো ছেলের বাড়িতে কি পুলিশ ঢুকে যাবে? আমার প্রশ্নটা সেখানে। এটা কাকে বলবেন আপনি? এটা আমার একটা বক্তব্য যে আপনি এটা কাকে বলবেন? আপনি আমাদের প্রশাসনকে বলবেন, নাকি পরিবেশকে বলবেন, নাকি সমাজকে বলবেন, নাকি আপনার উল্টো দিকের মানুষটাকে বলবেন, না আপনার বাড়িতে বাবা মাকে বলবেন? কাকে বলবেন? কাকে এডুকেট করাটা দরকার? কার এই ফিলিংসটা হওয়া দরকার? মানে আমাদের এটা মানে খুব ভালো প্রশ্ন। মানে এই যে আপনি প্রশ্ন করছেন, আমি ভাবছি কাকে করবো না, সবাইকেই করতে হবে। মানে আমাদের আজকে আইন হয়তো আমাদের কিছু অধিকার দিয়েছে, আইন কাগজে কলমে অধিকার দিয়েছে, হয়ে গেল আমাদের 3 বছর আইন, এখনো পর্যন্ত প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন কটা হয়েছে সেটা আমরা জানি না, একদম হয়নি। এবং আমি নর্মালি আমরা বলছি যে সাধারণ আমরা যদি আইনের লোকজন ধরি, আইনের লোকজনই জানে না, সোসাইটিতে পরে জানবে। সোসাইটি অ্যাওয়ারনেস করার কাজ হচ্ছে হলো গিয়ে আমাদের যে যারা এনজিও আছে বা যারা বুঝি, আমরা সোসাইটিকে আমাদের মতন করে অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি। কিন্তু সেখানে আমরা সরকারকে বলেছিলাম যে আপনারা তো বেটি বাঁচাও বেটি পড়াও, তাহলে ট্রান্স বাঁচাও ট্রান্স পড়াও, এই ধরনের ক্যাম্পেনিংগুলো টিভিতে করুন না। মানে ওটা তো বেশি বেটার হবে যে সরকারের তরফ থেকে যাচ্ছে। মানে এই ধরনের সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, মানে আমাদের 0 থেকে শুরু করে 100 পর্যন্ত সেন্সিটাইজেশন, অ্যাডভোকেসি মানে প্রচুর দরকার। আমার মনে হয় 20 বছর আরও লাগবে মোটামুটি 20% এগাতে। মানে সবাইকে, মানে আইনের লোকগুলো, পুলিশে যখন গেলে প্রচুর হ্যারাসমেন্ট হয়, প্রচুর সাংঘাতিক লেভেলে হ্যারাসমেন্ট হয়, কেননা তারা জানেন না। তাদের কাছে এই যে আপনি বললেন প্রথমে যে আপনারা সাধারণ লোক হাসছে, তা না, আইনের লোকরাও হাসে। আগে তাদের থেকে আমরা ভয়তে যাই না পুলিশের কাছে, জানেন। আমাকে যদি রাস্তায় বুলি হতে হয়, আমি ভয়তে পুলিশে যাই না, যে ওখানে গেলে তো আরো ডবল হ্যারাস। কারণ আমি রাস্তায় একটা ছেলেকে বা মেয়েকে আমি জবাব দিতে পারবো, পুলিশের ওখানে গেলে বলতেই পারবো না, উল্টে আমি নিজে অপমানের চরম চূড়ান্ত জায়গায় যাবে। তাহলে আমি যাবোটা কোথায়? কার কাছে যাবেন? যাবোটা কোথায়? সত্যি কার কাছে যাবেন? আচ্ছা, আপনি যেহেতু অর্গানাইজেশন আছে আপনার, সেটা তো যদি কেউ ট্রান্স মেন বা ট্রান্স ওমেন হতে চায়, পরের প্রজন্ম বা আপনার থেকে ধরো পরে যারা আছে, তাদের জন্য আপনার কি বার্তা থাকতে পারে? প্রথমত শব্দটা উচ্চারণটাই ভুল, যে কেউ হতে চায় না, এটা জন্মগতভাবে, মানে কেউ, কোনো ছেলে বলে না যে আমি ছেলে হতে চাই, কোনো মেয়ে বলে না, তেমন ট্রান্সরাও কেউ হতে চায় না। ওটা তারা ইনডিড, তারা জন্মগতই ওটা, ফলে কেউ ওটা হতে পারে না। কারণ আজকে একটা ছেলে চাইলে, মানে বলছি, যদি সে জেন্ডার তার মেল হয়, সে চাইলে ফিমেল ওইভাবে সে ঢুকবে না, কেউ কোথাও ঢুকবে না, যার যেটা পছন্দের কমফোর্টেবল জায়গা সে থাকবে। তার বাইরে যারা যেটা তারা যদি যোগাযোগ করতে চায়, সবাইকে ওয়েলকাম, সবাই আসতে পারে। আমি বললাম আমাদের ফোন নাম্বার আছে, মেল আইডি আছে, আপনি একটুখানি দিয়ে দেবেন, আমি দিয়ে দেবো, ওখানে যোগাযোগ করতে পারে। এবং বাংলাদেশে আমি রিসেন্ট দেখছিলাম, যেটা বাংলাদেশে ট্রান্সজেন্ডার ভাই বোনেরা খুব খারাপ আছেন, এবং ট্রান্স ভাইদের বিশেষ করে বলবো, বোনেরাও যোগাযোগ করতে পারেন। আর ট্রান্স ভাই যারা কোনো রকম যদি মেডিকেলি হোক, যাই হোক, কিছু যদি ইনফরমেশান লাগে আপনাদের, আইনটা আমি বলতে পারবো না, কারণ লিগালটা ওর দেশটা আলাদা, ওদের লিগাল ব্যাপারটা প্রসেসটা আলাদা। তো যদি মেডিকেলি কিছু বা মেন্টালি সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট চাই, অবশ্যই ফোন করবেন, সবাইকে আর কি ওয়েলকাম রইল। তাহলে আমার আপনার সাথে কথা বলে যেটা হলো যে আমি নিজে অনেকটা এডুকেট হলাম,
আর আমার ভিউয়ার্সদের হয়তো আমি এডুকেট করতে পারলাম, যদি ওনারা এডুকেট হতে চান তো। কারণ ইচ্ছাটাকে নিজের ভেতরে না এলে, তাই না, মানে ওটা যদি আমি খুব পরিষ্কার কথা বলি, আমি তাদেরকে নিয়েই কাজ করি। আমার প্রলাপেশ্বরী আমার চ্যানেলের নাম, আমার প্রলাপেশ্বরী আমি তাদের নিয়েই করি যেখানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি ভেতর থেকে আমি ইচ্ছাটা আসে, না হলে কিন্তু আমি করি না। তো না, আমি মজার ছলে একটা কথা বলবো দর্শকদের, যে বিশ্বাস করুন আমি জন্মেছিলাম একটা নারী শরীরে, এবং আমি খুব যুদ্ধ করেছিলাম নারী হয়ে বাঁচার জন্যে। আমি চেয়েছিলাম নারী হয়ে বাঁচি, কিন্তু আমি তো নারী নয়। আমি নারী নয় তো আমি কী করে বাঁচবো? আমি পুরুষ, তো আমি পুরুষ হয়েই বাঁচবো। ফলে কেউ ইচ্ছাকৃত এই জীবনগুলো নেয় না, কেউ এই জীবন পৌঁছায় না। যে যেটা সে সেই জায়গাটাই থাকে। আজকে কোনো পুরুষকে আপনি বাধ্য করতে পারবেন না যে নারী জীবনটা তুমি নাও। যেহেতু যদি আমরা ধরি যে যদি আজকে আমাদের দেশে যদি প্রচুর নারী সংখ্যা বেশি হয়ে যায়, কারণ একটা মেজর আর মেজরিটির একটা গল্প থাকে, তো মেজরিটি যদি নারী হয়, এবার নারীরা যদি চায় সব পুরুষ নারী হবে, সেটা কিন্তু করতে পারবে না। ফলে মেজরিটি যেদিকে যাচ্ছে তার মানে যে সেই রাস্তাটা সঠিক সেটা নয়। মাইনরিটিদেরও একটা ভয়েস থাকে, তাদেরটাও বুঝুন। কেউ ইচ্ছা করে কোনো রকম এরকমভাবে চুজ করতে পারে না। এটা চুজের জায়গা না, এটা পছন্দের জায়গা না, এটা সে মানুষটাই সেরকম। ফলে আপনি নিজের মানুষ, আপনার যেমন সমস্তটা অধিকারটা আছে একটা জীবন সম্পূর্ণ ভালোভাবে বাঁচার, সেরকম ট্রান্সজেন্ডার মানুষদেরও আছে। ফলে সেই জায়গাটা তাদেরকে রেসপেক্টটা দিন, তবে আপনারাও রেসপেক্টটা পাবেন। একদম কথাই আছে, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আজকের জন্য এইটুকুই থাক, নমস্কার, ভালো থাকবেন সবাই। আর একটু ব্যাপারটাকে এলাবোরেট করবেন, হিজড়া, ট্রান্সমেন বা ট্রান্সওমেন কিন্তু এক কথা নয়, এটাই আমি বলে শেষ করতে চাই। নমস্কার। প্রলাপেশ্বরী।